হঠাৎ একদিন এক ব্যক্তি থানায় এসে জানায় তার মেয়ে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছে। মেয়ের ফোনও বন্ধ। এই জন্য পুলিশ মেয়েটিকে খুঁজতে তদন্ত শুরু করে। কিন্তু এই তদন্তে পুলিশ এমন এক গোলকধাঁধায় পড়ে যায় যা তারা কল্পনাও করেনি। কারণ পুলিশ এই কেসে যাকেই সন্দেহ করছে তার কাছেই আছে ভিন্ন ভিন্ন স্টোরি। প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আলাদা আলাদা। কে সত্য বলছে কে মিথ্যা বলছে বোঝাটাও কষ্টসাধ্য। তদন্ত যতই আগাতে থাকে ততই নতুন নতুন টুইস্ট সামনে আসে। আপনি যতভাবে চিন্তা করুন না কেন এই মুভির ক্লাইম্যাক্স কোনোভাবে প্রেডিক্ট করতে পারবেন না। কারণ কতবার যে গল্পের মোড় আসবে আপনি গুনেও শেষ করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ইউনিভার্স। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি ও পিট্টা কথার কথা। শুরু করার পূর্বে একটি তথ্য দিয়ে নিচ্ছি। আপনারা যারা অনেক দিন যাবৎ প্লাবন ওয়ার্ল্ডের সাথে আছেন, প্লাবন ওয়ার্ল্ডের ভিডিও দেখছেন, তাদের জন্যই আমি প্লাবন ইউনিভার্স নামে আরেকটি চ্যানেল ক্রিয়েট করেছি। আর এখন দুটি চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হয়। তাই সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশনগুলো মিস করতে না চাইলে দ্রুত আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার গল্পে ফিরে যাই। কাকিনাড়া শহরের আরিকোভ্যালি পিকনিক স্পট। ভেনকাট লক্ষ্মী নামে একটি মেয়ে পাহাড়ে ঘুরতে এসেছে। সবাই তাকে ভেনকি বলে ডাকে। ভেনকি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সেলফি নিচ্ছিল। তখনই হুডি পরিহিত এক লোক ভেনকির নাকে একটি রুমাল ধরে ভেনকিকে বেহুশ করে নিয়ে যায়। সিন চলে যায় থানায়। দুজন লোক থানায় এসে এসআই অজয়ের সাথে দেখা করে। এদের একজন ভেনকির বাবা ভীরা রাজু আর আরেকজন ভীরা রাজুর ভাগ্নে ক্রিশ। রাজু অজয়কে বলে, স্যার পরীক্ষা শেষ হয় আমার মেয়ে বন্ধুদের সাথে আরিকো ভ্যালি ঘুরতে গিয়েছিল। আমি আমার এক কাজের লোককে ড্রাইভার হিসেবে ওর সাথে দিয়েওছিলাম। 3 দিন হয়ে গেল ওদের কোনো খোঁজ নেই। দুজনেরই ফোন বন্ধ। আমি ওর বন্ধুদের থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম তারা কেউই যায়নি। অজয় বলে, যেহেতু বন্ধুদের সাথে যাওয়ার কথা বলে মিথ্যা বলে বের হয়েছিল, দেখুন অন্য কোনো ছেলের সাথে পালিয়েছে হয়তো। রাজুর কথা, না স্যার, আমি আমার মেয়েকে এমনভাবে বড় করিনি। এখানে আমাদের দেখানো হয় ভেনকি ছোট থাকতেই তার মা মারা গিয়েছিল। রাজু কখনোই ভেনকিকে মায়ের অভাবটা বুঝতে দেয়নি। আর ভেনকিও সাই বাবার অনেক ভক্ত ছিল। ভেনকি তার বাবাকে না বলে কখনো কোথাও যেত না। বাবা মেয়ের সম্পর্কটা ছিল একদমই বন্ধুর মতো। তারপরও অজয় বলে, এইসব কথা তো আর বাবার সাথে শেয়ার করবে না। তখনই ক্রিশ বলে ওঠে, না স্যার, ও এমন মেয়ে না। অজয় জানতে চায় একে। রাজু বলে, স্যার আমার ভাগ্নে বিদেশ থেকে এসেছে। সামনের মাসে আমি ওদের বিয়ে দিতে চেয়েছিলাম। অজয় বলে, এবার আমি বুঝতে পেরেছি, ও অন্য কাউকে ভালোবাসত, আপনাকে বলতে পারেনি আর ওকেও বিয়ে করতে চায়নি। এজন্য হয়তো বা ওই ছেলের সাথে পালিয়েছে। ক্রিশ বলে, না স্যার, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়েটা করতে চেয়েছিলাম। এরপর ক্রিশ তাদের ভালোবাসার কথা বলতে শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে। ক্রিশ যেদিন প্রথম ইন্ডিয়াতে আসে, ক্রিশের ট্যাক্সি খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য ক্রিশ আশেপাশে ঘুরে ঘুরে ফটো নিচ্ছিল। তখনই পাশে ভেনকিকে নাচ শেখাতে দেখে ক্রিশের ভালো লেগে যায়। এরপর ভেনকি যখন স্কুটি নিয়ে এদিক দিয়ে যাচ্ছিল, ক্রিশ ভেনকিকে দেখে বলছিল, আমি তো চায়না থেকে এসেছি, এখানে নতুন, আমাকে একটু ভীরারাজুর বাড়িতে নিয়ে যেতে পারবেন? ভীরারাজুর নাম শুনে ভেনকি বলে, আমি তো সেদিকে যাচ্ছি, আসুন নামিয়ে দিব। এরপর যেতে যেতে ভেনকি জানতে চাচ্ছিল, ভীরারাজুর সাথে আপনার কি সম্পর্ক? ক্রিশ বলে, সে আমার মামা। 25 বছর আগে আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল। কাস্ট ডিফারেন্সের জন্য তখন মামা মেনে নেয়নি। এর জন্য বাবা মা ইন্ডিয়া থেকে চায়নাতে গিয়ে সেখানে সেটেল হয়েছে। আমি ওখানেই বড় হয়েছি। এত বছর পর আমি আমার মামার সাথে দেখা করতে এসেছি। কথা বলতে বলতে ভেনকি তাদের বাড়িতে পৌঁছে যায়। আর এরপর ক্রিশ বুঝতে পারে ভেনকি তারই মামাতো বোন। এরপর ক্রিশ রাজুর সাথে কথা বলছিল। তখনই তার মা কল করে। ক্রিশ রাজুর সাথে তার মায়ের কথা বলাতে চাচ্ছিল, কিন্তু ক্রিশের মা কথা না বলে কল কেটে দেয়। রাজুও বুঝতে পারে তার বোন হয়তো বা এখনও তার উপর রেগে আছে। ক্রিশ পিছে তার মায়ের ফটো দেখে বলছিল, মা তো দেখতে খুব সুন্দর ছিল। রাজু জানতে চায় এখন দেখতে কেমন। ক্রিশ তখন ফোন থেকে তার মায়ের একটি ফটো দেখায়। এর মধ্যে রাজুকে কেউ একজন ডাকলে রাজু বাইরে চলে যায়। ক্রিশ আর ভেনকি তখনও গল্প করে যাচ্ছে। এরপর একদিন ভেনকি ক্রিশকে একটি লেটার দিয়ে বলছিল, প্লিজ এটা পড়ার পর আমাকে ভুল বুঝবে না, আমি চলে যাওয়ার পর এটা পড়বে। ক্রিশের মনের মধ্যে তো লাড্ডু ফুটছে। ক্রিশ তো ভাবছিল লাভ লেটার দিয়েছে। অবশ্য খুলেই দেখে সাই বাবার উক্তি। সাথে লেখা আছে, 11 জনকে ফরওয়ার্ড করলে কোনো একটা সুখবর পাবে। ওই যে বলেছিলাম না ভেনকি সাই বাবার ভক্ত। ভেনকিদের একটি মুভি থিয়েটার আছে। ভেনকি রোজ রাজুর জন্য সেখানে খাবার নিয়ে যায়। তাই আজ ভেনকি ক্রিশকেও সেখানে নিয়ে যায়। ক্রিশও সেখানে গিয়ে বুঝতে পারছিল এখানে অ্যাডাল্ট ফিল্ম চলে। এর মধ্যে ক্রিশের মায়ের কল আসে। এই জন্য ভেনকি বলে, তুমি আন্টির সাথে কথা বলো, আমি খাবারটা দিয়ে আসি। এরপর ধীরে ধীরে
ক্রিস ভেনকিকে ভালোবেসে ফেলে, কিন্তু ক্রিস কোনোভাবেই ভেনকিকে এটা বলতে পারছিল না। একদিন ভেনকি মন্দিরে যাচ্ছিল। ক্রিসও তখন ভেনকির সাথে মন্দিরে যায়, আর মন্দিরে ক্রিস ভেনকিকে সবকিছু বলার সিদ্ধান্ত নেয়। এই জন্য তারা যখন প্রসাদ খাচ্ছিল, ক্রিস হঠাৎ করে উঠে পিছনে ফিরে বলে, দেখো ভেনকি, প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বিয়েটা দুই পরিবারকে আবার এক করে দিবে। জানি না তুমি আমাকে পছন্দ করো কি না, তবে তুমি যদি কাল সবুজ রঙের কোনো ড্রেস পরো, আমি বুঝে নিব তুমিও আমাকে পছন্দ করো। তবে ভেনকি কোনো উত্তরই দেয়নি। এদিকে বৃষ্টি শুরু হচ্ছিল, এই জন্য তারা তড়িঘড়ি করে বাড়িতে চলে যায়। ক্রিস এখন সকালের অপেক্ষা করছে, রাতটা যেন কাটতেই চাচ্ছে না। সিন চলে যায় পরদিন সকালে। ভেনকির আজ শেষ পরীক্ষা, তাই ভেনকি রেডি হয়ে বের হয়েছে। আর ভেনকিকে দেখে তো ক্রিস পুরোই অবাক, কারণ ভেনকি আজ সবুজ রঙের ড্রেসই পরেছে। তার মানে ভেনকিও তাকে ভালোবাসে। তাই ভেনকি পরীক্ষা দিতে চলে যাওয়া মাত্রই ক্রিস রাজুকে বলে, আমি আর ভেনকি একে অন্যকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। রাজুর কথা, এর থেকে ভালো আর কি হতে পারে, কিন্তু তোমার মা তো কখনোই মেনে নিবে না। ক্রিসও বলে, আমি আমার পরিবারকে রাজি করিয়েই তারপর ওকে বিয়ে করব, তবে তার জন্য আমাকে আগে সেখানে যেতে হবে। আর রাজুও তো রাজি হয়ে যায়। তবে ক্রিস বলে, আমার একটি কাজ আছে, আমি 2 দিনের জন্য মুম্বাই যাচ্ছি। আপনি ভেনকিকে এই ব্যাপারে আগেই কিছু বলবেন না, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। এরপর ক্রিস মুম্বাই চলে গিয়েছিল। আর ভেনকিও সেদিন পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে তার বাবাকে বলছিল বন্ধুদের সাথে সে আরিকোতে ঘুরতে যাবে, কিন্তু রাজু প্রথমে রাজি হচ্ছিল না। এই জন্য ভেনকি মায়ের কথা বলে আর ইমোশনালি ব্ল্যাকমেইল করায় রাজু একসময় অনুমতি দিয়েই দেয়। তবে ভেনকি কারও নিতে চাচ্ছে। ভেনকি বলে, বাবা, বন্ধুদের প্রমিস করেছি কার নিয়ে যাব, কিন্তু রাজুর কথা, তুমি ভালো ড্রাইভ করতে পারো না। কার আমি তোমাকে এক শর্তে দিতে পারি, কার সাথে তোমাকে ড্রাইভার হিসেবে প্রভুকেও নিতে হবে। ভেনকিও এতে রাজি হয়ে যায়। আর পরবর্তী দিনই ভেনকি আরিকোতে যাওয়ার জন্য রেডিও হয়ে যায়, কিন্তু প্রভু এখনও আসেনি। এই জন্য ভেনকি বলে, আমি রাস্তা থেকে ওকে তুলে নিয়ে যাব। বলেই ভেনকি কার নিয়ে বের হয়ে গিয়েছিল। এখান থেকে সিন প্রেজেন্টে। রাজু অজয়কে বলে, স্যার, ওই দিনের পর থেকে দুজনেরই ফোন বন্ধ। রাজু বলে, সব তো শুনলাম, কমপ্লেনও নিয়েছি, এখন আপনার বাড়িতে চলে যান, আমি তদন্ত করে দেখি। সাথে এটাও জানতে চায়, আপনাদের কাউকে সন্দেহ হয়? রাজু বলে, না স্যার। এরপর রাজুরা বেরিয়ে যায়। তবে ক্রিস রাজুকে অটোতে তুলে দিয়ে আবার ফিরে এসে অজয়কে বলে, স্যার, আমার প্রভুকে সন্দেহ হয়। ও মামার থিয়েটারে কাজ করে, ও তো একটা গুন্ডা, সাইকো, নারীবাজ। অজয়ের কথা তুমি কিভাবে শিওর হয়ে বলতে পারছো যে প্রভুই করেছে? ক্রিস বলে, তার জন্য কারণও আছে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে। ওই দিন যখন ক্রিস এসেছিল তখন প্রভুই থিয়েটারের কালেকশনের টাকা দিতে এসেছিল, কিন্তু রাজু বলছিল দিন দিন টাকা কম হচ্ছে কেন। প্রভুর কথা, এসব আজে বাজে ফিল্ম দেখিয়ে কত টাকা ইনকাম করা যায়, আর জুয়া খেলে তো সব কিছু শেষ করে দেন। রাজুর কথা, আমার টাকা আমি উড়াই, তুই বল আর কি? তোকে যদি আমি বের করে দেই, কাল তোর ভিক্ষা করে খেতে হবে। প্রভু বলে, তাই ভালো। আর এটা শুনেই রাজু রাগের বসে প্রভুকে চর মেরে বসে। ঠিক তখনই ভেনকি হেসে ওঠায়। প্রভুও খুব অপমানিত হয়েছিল। এরপর ভেনকি আর ক্রিস যেদিন থিয়েটারে গিয়েছিল, প্রভু সেদিন বাইরে পোস্টার লাগাচ্ছিল। তখনই ক্রিসের মায়ের ফোন এলে ভেনকে খাবার দিতে ভিতরে চলে যায়। আর এটা দেখে প্রভু ভেনকির পিছে পিছে যায়। কিছু সময় পর বৃষ্টি শুরু হয়। ক্রিস যখন ভিতরে আসে তখনই দেখে প্রভু ভেনকির সাথে জোরাজুরি করছে। ভেনকিও বলছিল, এমনটা আর করলে বাবাকে বলে দিব। ক্রিস জানতে চাচ্ছিল কি হয়েছে। ভেনকি তখন ক্রিসের হাত ধরে নিয়ে গিয়েছিল। শুধু সেদিনই নয়, হোলির দিন সবাই যখন হোলি খেলছিল তখন প্রভু সবার মাঝে ভেনকির হাত ধরায় ভেনকি প্রভুকে সবার সামনেই চর মেরে বসে। ক্রিস বলে, প্রভু হয়তো সেই অপমানের বদলা নিতে ভেনকির সাথে কিছু একটা করেছে। ক্রিস এটাও বলে, আমার মামা প্রভুর সম্পর্কে কিছুই জানত না, এই জন্যই প্রভুকে ভেনকির সাথে পাঠিয়েছিল। আমি যদি মুম্বাই না যেতাম হয়তো এমনটা হতো না। আপনারা প্রভুকে ধরুন, ভেনকিকে পেয়ে যাবেন। এরপর ক্রিস চলে যেতেই অজয় প্রভুর খোঁজ করতে প্রভুদের বাড়িতে যায়, কিন্তু প্রভুর বাবা জানায় ও তো 3 দিন আগে হায়দ্রাবাদ চলে গেছে, ওর ফোনও বন্ধ। তখনই একজন কনস্টেবল কল করে জানায় প্রভুকে সে পাশেই কোথাও দেখেছে। আর সেখানে গিয়েই অজয়রা প্রভুকে পেয়েও যায়। এরপর থানায় নিয়ে অজয় প্রভুর কাছে জানতে চায়, ভেনকি কোথায় বল। প্রভু বলে, আমি কিভাবে বলবো, আমি তো সকালে হায়দ্রাবাদ থেকে পাণ্ডুর বাড়িতে এসেছিলাম। অজয় আবার জানতে চায়, ভেনকির সাথে কি করেছিস সত্যিটা বল। প্রভু বলে, স্যার, আমি ওকে জীবনের থেকে বেশি ভালোবাসি, আমি কেন ওর সাথে কিছু করব। আর প্রভুর কথা আমরা জানতে পারি প্রভুর বাবা ওই থিয়েটারে কাজ করত। একদিন প্রভুর বাবা প্রভুকে বলেছিল একসময় বীরারাজু আসে এই থিয়েটারে কাজ করত। তখন থিয়েটারের মালিক ছিল রামারাজু। রামারাজুর একটি মেয়েও ছিল।
মেয়েটি মুভি দেখতে খুব পছন্দ করত, তাই সে যখনই মুভি দেখতে আসতো রাজু সফট ড্রিঙ্কস, সমোচা এই সব কিছু নিয়ে দিত। আর এইভাবে একসময় দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে। এরপরে রাজু এই থিয়েটারের মালিক হয়ে যায়। প্রভু সেদিন তার বাবার মুখে এই গল্প শুনে সেও প্ল্যান করে সে একই ফর্মুলা কাজে লাগিয়ে এই থিয়েটারের মালিক হবে। তাই ভেনকি যখনই এই থিয়েটারে আসতো প্রভু রাজুর মতো ওই কাজগুলো করত। আর এভাবেই তাদের ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল। তবে ভালোবাসায় প্রভু সাকসেস হয়েছিল ঠিকই, কিন্তু পরীক্ষায় ফেল করে বসে। ভেনকিও পাশ করে ভার্সিটিতে ভর্তি হয়। আর প্রভু ফেল করে ভেনকির বাবার থিয়েটারে কাজ নেয়। প্রভুর বন্ধু পাণ্ডুও ওই থিয়েটারের সামনেই দোকান চালাতো। প্রভুর বাবা প্রভুকে বোঝাচ্ছিল পাশ তো আর করতে পারবি না, তাই এখন থেকে ভালোভাবে থিয়েটারটা চালা। তখনই ভেনকি এসে সব কিছু শুনে ফেলে। আর এরপর ভেনকি প্রভুর সাথে দেখা করে। এখানে ভেনকির বিষয়ে একটি কথা বলে রাখি, ভেনকি যখনই প্রভুর সাথে দেখা করে মাঝে মধ্যে খুশিতে, রাগ করে, দুষ্টুমি করে অথবা ভালোবেসে সবসময়ই সে প্রভুকে চড় মারে। এটা ভালোবাসার একটা সাইন বলতে পারেন। ভেনকি প্রভুকে বোঝায় সারা জীবন থিয়েটারে কাজ করলে চলবে না, তোমাকে ভালো কিছু করতে হবে যাতে বাবা নিজে থেকেই তোমার সাথে আমার বিয়েটা দেয়। এই জন্য তোমাকে আগে ডিগ্রি পাশ করতে হবে। ভেনকি প্রভুকে সাই বাবার একটি বই দেয় আর বলে এখানে তুমি 1 কোটি বার সাই বাবার নাম লিখলে তুমি পাশ করে যাবে। পাণ্ডু বলছিল যে সময় নিয়ে তুই নাম লিখবি ওই সময় মন দিয়ে পড়লে এমনিতেই পাশ করতে পারবি। প্রভু তখন ভাবছিল তাকে ক্রিয়েটিভ কিছু একটা করতে হবে। এই জন্য প্রভু আর পাণ্ডু দুজন মিলে একটি ফিল্ম রিভিউ চ্যানেল স্টার্ট করে আর থিয়েটারের সামনে থেকে মানুষের রিভিউস নিয়ে সেগুলো আপলোড করতে শুরু করে। এর মধ্যে একদিন ভেনকিদের বাড়িতে গিয়ে দেখে রাজু বাড়িতে নেই। এই জন্য প্রভু আর ভেনকি একসাথে অনেক সময় কাটায়, একসাথে রান্না করে। আর এইভাবে একসময় দুজনই খুব ইমোশনাল হয়ে পড়লে প্রভু ভেনকিকে কিস করতে যাচ্ছিল। তখনই হঠাৎ ভেনকি বাধা দেয়। ভেনকি বলে ওঠে আমি তোমার কাছে এমনটা আশা করিনি, তুমি আর আমার সাথে কথা বলবে না, এখান থেকে চলে যাও। প্রভু বলে ওই দিনের পর ভেনকি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল, এমনকি আমার উপর রাগ করে আমাকে ছেড়ে ও ওর কাজিনের সাথে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল। এর মধ্যে ওর পরীক্ষা শুরু হয়ে যায়, তাই আমিও আর ওর সাথে দেখা করিনি। আর এই বিষয়গুলো নিয়ে প্রভুর খুব মন খারাপ ছিল। প্রভুর বাবা তখন বিষয়টা বুঝতে পারে আর প্রভুকে বলছিল পাণ্ডু আমাকে সব বলেছে, ভেনকি খুব ভালো মেয়ে, কিন্তু তোর মতো লোফারের হাতে পড়লে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই এখানে পড়ে থাকলে তুই উল্টাপাল্টা কাজ করবি। তাই এখনই হায়দ্রাবাদ গিয়ে কোনো একটা চাকরির খোঁজ কর, তোকে যেন আমি আর কখনোই ভেনকির আশেপাশে না দেখি। এদিকে ভেনকি প্রভুকে নিতে এসেছে, কারণ রাজু তো শর্ত দিয়েছে প্রভুকে নিয়েই তাকে আরিকু যেতে হবে। তবে প্রভু ভেনকিকে দেখে বলছিল এখন কেন আমার কাছে এসেছ, তোমার কাজিনের সাথে যাও। ভেনকি বলে আমি তো বন্ধুদের সাথে যাচ্ছি, বাবা তোমাকে নিয়ে যেতে বলেছে। প্রভুর কথা তার মানে তোমার ড্রাইভার লাগবে, তোমার কাজিন কি চালাতে পারে না? ভেনকি বলে ও মুম্বাই গিয়েছে। প্রভুর কথা কাজিন যদি মুম্বাই না যেত তাহলে মনে হয় আসতে না। প্রভুর এত কথা শুনে ভেনকিও বলছিল তুমি আসতে হলে আসো, না হলে আমি একাই ড্রাইভ করে আরিকো চলে যাব। প্রভু বলে আরিকো যাওয়ার আফ্রিকায় যাও, আমি কোথাও যাচ্ছি না। আজই আমি আমার বন্ধু নবীনের সাথে হায়দ্রাবাদ গিয়ে একটি চাকরির খোঁজ করব। ভেনকিও প্রভুর কথা শুনে মন খারাপ করে রাগ করে চলে যায়। ওই দিনই প্রভু চাকরির জন্য হায়দ্রাবাদ চলে গিয়েছিল, তার মানে প্রভু সেদিন ভেনকির সাথে যায়নি। তবে পরবর্তী দিনই প্রভু ভেনকিকে কল করেছিল, কিন্তু অনেকবার কল করেও দেখেছে ভেনকির ফোন বন্ধ। প্রভু ধারণা করছিল ওই ঘটনার কারণে ভেনকি হয়তোবা তার উপর রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। তবে এত কিছুর পর প্রভু অজয়ের কাছে জানতে চায় স্যার ভেনকির সাথে কি হয়েছে। অজয় বলে কিছু হয়নি, জাস্ট মিসিং কেস। প্রভুর কথা মিসিং, আমি কোথাও যাব না যতক্ষণ পর্যন্ত ভেনকি বাড়িতে না পৌঁছাচ্ছে, আমি এক পাও নড়ছি না বলেই প্রভু থানার সামনে বসে পড়ে। আর ঠিক তখনই একজন কনস্টেবল জানায় আরিকোর পাশেই একটি পোড়া কার পাওয়া গেছে। কারের চ্যাসিস নাম্বার ম্যাচ করে দেখা গেছে সেটি ভীরা রাজুর কার। আবার আরেকজন কনস্টেবল এসে একটি ফোন দিয়ে বলে স্যার কয়েকজন ট্যুরিস্ট এসে এই ফোনটি দিয়ে গেল, এটি ভেনকির ফোন। এরপর অজয় ফোনটি ওপেন করে আর গ্যালারিতে ঢুকেই দেখে ভেনকি ওই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু সেলফি নিয়েছিল। আর তখনই ওই হুডি পরিহিত ব্যক্তিটি ভেনকিকে বেহুশ করে ফেলায়। ভেনকির হাত থেকে ফোনটি পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তখনও ভেনকির ওই ক্যামেরাটি অন থাকার কারণে ভেনকিকে যখন সে কিডন্যাপ করলো সব কিছু রেকর্ড হয়ে গিয়েছিল। আর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই হুডি পরিহিত ব্যক্তিটি ভেনকিকে বেহুশ করে ভেনকির কারের মধ্যে রেখে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিচ্ছে। আর এই হুডি পরা ব্যক্তিটি অন্য কেউ নয়, ক্রিশ। আর ক্রিশকে দেখা মাত্রই অজয় তো পুরো চমকে উঠেছে, কারণ ক্রিশ নিজেই ভেনকিকে খুন করে নিজে ইনোসেন্ট সাজার চেষ্টা করছে, এমনকি প্রভুকে ফাঁসিয়ে দিচ্ছিল। অজয়রাও ধারণা করে এতক্ষণে হয়তোবা ও পালানোর প্ল্যান করে ফেলেছে।
এদিকে ক্রিসের কাছে ক্রিসের মা কল করে জানায় তার বাবা হার্ট অ্যাটাক করেছে, তাই দ্রুত যেন ক্রিস ফিরে যায়। এদিকে অজয় ফোর্স নিয়ে ক্রিসকে ধরতে বের হচ্ছিল। তখনই প্রভু জানতে চায়, স্যার ভেঙ্কির কোনো তথ্য পেলেন? অজয় বলে, চিন্তা করো না, ওর কিছু হয়নি। কোনো তথ্য পেলে আমি জানাবো, তুমি এখন বাড়িতে চলে যাও। প্রভুর কথা, ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। এরপর প্রভু কাঁদতে কাঁদতে থানা থেকে বের হচ্ছিল। কনস্টেবল তখন অজয়কে বলছিল, স্যার ভেঙ্কি যে মারা গেছে সেটা আপনি বললেন না কেন? অজয়ের কথা, ওর কন্ডিশন দেখেছ, ভেঙ্কি মারা গেছে জানতে পারলে নিজেই হয়তোবা মারা যাবে। একদিকে অজয়রা এমনটা ভাবছে, আর অন্যদিকে প্রভুর কান্নাটা হঠাৎ করেই এক হাসিতে রূপ নেয়, এক শয়তানের হাসি। তার মানে প্রভুর এই হাসির পিছে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এরপর অজয়রা ক্রিসকে ধরতে যাচ্ছিল। কনস্টেবল তখন অজয়ের কাছে জানতে চায়, স্যার ক্রিস কেন ভেঙ্কিকে মারতে যাবে? অজয়ের কথা একদমই সিম্পল, ভেঙ্কি ছাড়া রাজুর কোনো ওয়ারিশ নেই। ভেঙ্কি যদি মারা যায় তাহলে সব প্রপার্টি ক্রিস পেয়ে যাবে। কনস্টেবলের কথা, স্যার সেটা তো বিয়ে করলেও পেত, মারতে যাবে কেন? অজয়ের কথা, ওর কোনো গার্লফ্রেন্ডও তো থাকতে পারে, আর কমপ্লেন এজন্যই করেছে যেন প্রভুকে ফাঁসিয়ে প্রপার্টি হাতিয়ে নিয়ে চলে যেতে পারে। এদিকে ক্রিস চায়না যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল। ঠিক তখনই অজয় এসে ক্রিসকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এরপর ক্রিসকে ভেঙ্কির ফোনে রেকর্ড হওয়া সেই ভিডিওটি দেখায়, যেখানে ক্রিসকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই ভিডিওতে শুধু ক্রিসের চেহারাই নয়, ক্রিস যে ওই কারটিকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে সেটাও স্পষ্ট রেকর্ড হয়ে আছে। তার মানে ফোনটি ভার্টিক্যাল অবস্থায় ছিল। কিন্তু ক্রিসের কথা, স্ট্রাগলের সময় যদি ফোনটি পড়ে গিয়ে থাকে তাহলে ফোনটি ফ্ল্যাট অবস্থায় পড়ে থাকার কথা। যদি রেকর্ড হয় উপরের বা নিচের দৃশ্য রেকর্ড হবে, পাশের দৃশ্য কিভাবে রেকর্ড হতে পারে? আর ওই ভিডিওতে ক্রিসের যেমন দাড়ি দেখা যাচ্ছে, ক্রিসের বাস্তব দাড়ির সাথে একদমই মিলছে না। ক্রিসের কথা, ওই ভিডিওটি মর্ফ করা হয়েছে, কেউ আমাকে ফাঁসানোর জন্যই এই ভিডিওটি তৈরি করেছে। আমরা একে অন্যকে ভালোবাসতাম, আমার মামা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছিল। বিয়ের পর সব সম্পত্তি তো আমারই হতো, আমি কি জন্য ওকে খুন করতে যাব? আর আমি ভেঙ্কিকে শুধুমাত্র সম্পদের জন্য ভালোবাসিনি। সাথে প্রভুর বিষয়েও একটি ঘটনা শেয়ার করে। হোলির দিনে প্রভু যখন ভেঙ্কির হাত ধরেছিল আর ভেঙ্কি প্রভুকে থাপ্পড় মেরে চলে গিয়েছিল, ওই ঘটনাকে কেন্দ্র করে ক্রিস আর ভেঙ্কির মধ্যে ফাইটও হয়েছিল। আর দুজনকে ফাইট করতে দেখে ভেঙ্কি প্রভুকে থাপ্পড় দিয়ে বলেছিল, তুই এমন মানুষ জানলে আমি কখনোই তোকে ভালোবাসতাম না, বলে ক্রিসের হাতটা ধরে ক্রিসকে নিয়ে চলে গিয়েছিল। সিন প্রেজেন্টে ক্রিস যখন অজয়কে এই কথাগুলো বলছিল, ঠিক তখনই ক্রিসের মায়ের কল আসে। ক্রিসের মা জানায়, তোর বাবার কন্ডিশন আরও খারাপ হয়ে গেছে, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, তোকে এখন এখানে দরকার। আর ক্রিস তার মায়ের সাথে লাউড স্পিকারে কথা বলায় অজয় সব কিছু শুনতে পেয়েছে। অজয় এখন বুঝতে পারছে ক্রিসকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এই জন্য অজয়রা পুলিশ জিপে করেই ক্রিসকে এয়ারপোর্টে ড্রপ করে দেয়। যাওয়ার সময় ক্রিস অজয়কে এটাও বলে যায়, স্যার দয়া করে আঙ্কেলকে ভেঙ্কির সম্পর্কে কিছুই বলবেন না, তাহলে সে সহ্য করতে পারবে না। আর ভেঙ্কির সাথে যে এমন কাজটি করেছে আমি আবার ফিরে এসে তার প্রতিশোধ নিব। এরপর অজয়রা ফিরে যাচ্ছিল। অজয়দের চোখে এখন প্রভুই খুনি, এই জন্য তারা প্রভুকে ধরার পরিকল্পনা করছে। অন্যদিকে প্রভুকে একটি ট্রলার নিয়ে একটি দ্বীপে যেতে দেখা যায়। আর এখানেই প্রভুর বন্ধু পাণ্ডু আছে। তাদের কথা আমরা এটাও জানতে পারি, এখানে তারা 50 লক্ষ টাকা লুকিয়ে রেখেছে, আর এই টাকা দিয়ে তারা কিছু একটা করার পরিকল্পনা করছে। কিন্তু এত টাকা তাদের কাছে কোত্থেকে এলো? এখানে আমাদের দেখানো হয় ভেঙ্কি একদিন প্রভুর সাথে দেখা করে প্রভুকে বলছিল, আমার বাবা যে কোনো সময় আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখতে পারে, তা আমাকে যদি হারাতে না চাও তাহলে তুমি আমার বাবার সাথে আমাদের বিষয়ে কথা বলো। প্রভুও চিন্তা করে কালেকশনের টাকা দিতে গিয়ে সে রাজুর সাথে তাদের ব্যাপারে কথা বলবে। এই জন্য প্রভু পাণ্ডুকে নিয়ে ওই দিন টাকা দিতে এসেছিল। ভেঙ্কি তখন ঘরের মধ্যে ক্রিসের সাথে কথা বলছে। এদিকে প্রভু তাদের বিষয়ে কথা বলার আগেই প্রভু আর রাজুর মধ্যে ওই ঘটনাটা ঘটে যায়। তবে ভেঙ্কি প্রভুর থাপ্পড় খাওয়া দেখে হাসেনি, ভেঙ্কি হেসেছিল ক্রিসের কথায়। থাপ্পড় খেয়ে প্রভুও চিন্তা করে কালেকশনের বিষয়ে সে থাপ্পড় দিয়েছে, আর যদি মেয়েকে বিয়ের কথা বলে লাথি না মেরে বসে। এই ছিল ওই দিনের ঘটনা। আর এরপর ভেঙ্কি যেদিন ক্রিসকে নিয়ে তাদের থিয়েটারে খাবার দিতে গিয়েছিল, ওই দিন ক্রিসকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে প্রভু ভিতরে গিয়ে ভেঙ্কির সাথে কথা বলছিল। ভেঙ্কিও বলছিল, তুমি কি আমার বাবার সাথে কথা বলবে না? প্রভু তখন বলছিল, আমি তো কথা বলতে গিয়েছিলাম, কিন্তু অন্য একটা ইস্যু হয়ে যাওয়ার কথা বলতে পারিনি। তবে প্রভু ওই দিন ভেঙ্কিকে কিস করতে গিয়ে করতে পারেনি, এই জন্য প্রভু আজ ভেঙ্কিকে কিস করতে চাচ্ছিল। আবার এর মধ্যে বৃষ্টি এসে পড়ে। তখনই ভেঙ্কি বলছিল, তুমি যদি আবার এমনটা বলো আমি নিজেই কিন্তু বাবাকে বলে দিব। তখনই ক্রিস এসে ওই কথাটি শুনতে পেয়েছিল। মূলত ক্রিসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ঘটনাটি অন্যরকম ছিল। আর বাকি থাকলো হোলির দিনের বিষয়টা। হোলির দিনে সবাই যখন বাইরে হোলি খেলছিল, তখন প্রভু ভেঙ্কিকে না দেখতে পেয়ে ভেঙ্কিকে কল করে। প্রভু ভেঙ্কিকে তাদের রেগুলার দেখা করার জায়গায় আসতে বলে।
কথা মতো ভেনকি সেখানে এলে প্রভুরা কথাও বলে। এরপর ভেনকি যখন সেখান থেকে বের হচ্ছিল তখনই প্রভু ভেনকির হাত ধরে বসে, আর সামনে ক্রিস থাকায় ভেনকি প্রভুকে থাপ্পড় মেরে বসে। আর এই ঘটনা নিয়ে ক্রিস আর প্রভুর মধ্যে একসময় ফাইট বেঁধে গেলে ভেনকি আবারও প্রভুকেই থাপ্পড় দিয়ে ক্রিসকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তবে পিছন ফিরে প্রভুকে সরিও বলছিল। মূলত ক্রিস যেন তাদের সম্পর্কের বিষয়টি জানতে না পারে, তাদের বাবাকে বলে না দেয়, সেই জন্যই মূলত ভেনকি ওই নাটকটি সাজিয়েছিল। মূলত ভেনকি চাচ্ছিল না তাদের সম্পর্কের বিষয়টা অন্য কোনো ব্যক্তির দ্বারা তার বাবা জানুক। ভেনকি চাচ্ছিল প্রভুই যেন তার বাবাকে বিয়ের সম্বন্ধটা দেয়। তবে এরপর ভেনকি আর ক্রিস যখন স্কুটি নিয়ে মন্দিরে যাচ্ছিল তখন প্রভু বিষয়টি দেখে ফেলে, আর ওদের দুজনকে একসাথে দেখে প্রভু মন্দিরে চলে যায়। ভেনকিও প্রভুকে দেখতে পেয়ে প্রসাদ আনার নাম করে ক্রিসকে বাইরে রেখে প্রভুর সাথে দেখা করেছিল। শুধু তাই নয়, এরপর ভেনকি আর ক্রিস যখন একসাথে বসে প্রসাদ খাচ্ছিল ওই সময় ক্রিস যখন অন্যদিকে তাকিয়ে ভেনকিকে তার ভালোবাসার কথাগুলো বলছিল, ঠিক তখনই প্রভু ভেনকিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তার মানে ওই দিন ক্রিস যা কিছু বলেছিল ভেনকি কিছুই শুনতে পায়নি। আর এখানে প্রভু আর ভেনকির কথা আমরা এটাও জানতে পারি কাল প্রভুর জন্মদিন, আর এজন্য প্রভু ভেনকিকে বলছিল অন্তত কাল আমার জন্য তুমি হাফ শাড়ি পরবে, তোমাকে হাফ শাড়িতে দেখতে আমার অনেক ইচ্ছা। এদিকে ক্রিস তার মনের কথা বলে যাচ্ছে। ক্রিসের কথাও যখন শেষ হয়ে যায় সাথে সাথে ভেনকি সামনে এসে দাঁড়ায়, আর বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে তারা দ্রুত বাড়িতে চলে গিয়েছিল। আর পরদিন সকালে ভেনকি যে হাফ শাড়িটি পরেছিল সেটা ক্রিসের জন্য নয়, প্রভুর জন্য, কিন্তু ক্রিস তো মনে করেছিল ভেনকি তার জন্য পড়েছে। আর ওই দিন সকালেই পরীক্ষা দিতে বের হয়ে ভেনকি প্রভুর সাথেই পরীক্ষা দিতে গিয়েছিল। ওই দিনই ছিল ভেনকি শেষ পরীক্ষা, তাই পরীক্ষা শেষ করে এসে ভেনকি প্রভুকে বলছিল তোমার কথা মতো আমি তো শাড়ি পরেছি, কিন্তু তুমি আমাকে কি সারপ্রাইজ দেবে? প্রভু জানতে চায় কি চাও তুমি? ভেনকি বলে আমার অনেক দিনের শখ এই শহরের কোলাহল থেকে সবার থেকে দূরে গিয়ে 3 দিন আমি প্রকৃতির সাথে থাকতে চাই। আর এরপরে তারা আরিকা যাওয়ার প্ল্যানটা করে। প্রভু ভেনকিকে বলে দেয় তুমি তোমার বাবাকে বলবে যে বন্ধুদের সাথে তুমি আরিকা ঘুরতে যাচ্ছ, আর সাথে কারো চাইবে, আর তোমার বাবা কখনোই তোমার হাতে কার দিয়ে ছাড়বে না, তখন ড্রাইভার হিসেবে হলেও আমাকে পাঠাবে। তার মানে আরিকা যাওয়ার প্ল্যানটা তারা দুজন মিলে এভাবে সাজিয়েছিল। সিন চলে আসে প্রেজেন্টে। পাণ্ডু বলছিল মেয়েটি তোকে এতটা বিশ্বাস করত। প্রভু বলে 50 লক্ষ টাকা, এই টাকা কখনো আমরা ইনকাম করতে পারতাম? এক ঢিলে 2 পাখি মরল, একদিকে আমরা টাকাও পেয়েছি, অন্যদিকে ক্রিস এখন অ্যারেস্ট হবে। এখান থেকে সিন চলে যায় এয়ারপোর্টে। ক্রিস এয়ারপোর্টে বসে কারো অপেক্ষা করছে, কিন্তু অনেক সময় অপেক্ষা করার পর কাউকে দেখতে না পেয়ে ক্রিস তার বন্ধু বিজয়কে কল করলে বিজয় ক্রিসকে সেখান থেকে পিক করে নিয়ে যায়। আর এরপরে আমরা জানতে পারি ক্রিসের সাথে প্রভুর কোনো একটি ডিল হয়েছিল, কিন্তু প্রভু ক্রিসের সাথে বিট্রে করেছে। ক্রিসের যে প্ল্যানটি ছিল সেটা পুরোই ভেস্তে গিয়েছে। আর এরপরে আমরা জানতে পারি ক্রিস চায়না থেকে আসেনি। ক্রিস এখানের একটি রেস্টুরেন্টে চাইনিজ ফুড বানানোর কাজ করত, আর বিজয় ওই রেস্টুরেন্টে ওয়েটারে চাকরি করত। আর ভেনকিকে ক্রিস ওই রেস্টুরেন্টে একদিন দেখেছিল। ক্রিসের চেহারাটা একটু সুন্দর ছিল, আর সে এমনিতে স্মার্ট ছিল, এই জন্য খুব সহজেই ক্রিস মেয়েদেরকে পটিয়ে ফেলত। ক্রিস মূলত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে পটিয়ে তাদের থেকে টাকা আত্মসাৎ করত। আর এভাবে কয়েক গ্রাম ঘুরে ঘুরে বেশ কয়েকটি মেয়েকে ধোকা দিয়ে ক্রিসরা 50 লক্ষ টাকা কামিয়েছেও। তবে ক্রিস এই টাকা দিয়ে ক্ষান্ত হয়নি। ক্রিস চাচ্ছিল আরও বড় কিছু করতে। ক্রিস সেদিন ভেনকিকে দেখার পর ভেনকির সম্পর্কে তথ্য নিয়ে জানতে পারে ভেনকির বাবার কমপক্ষে 50 কোটি টাকা সম্পদ আছে। আর ক্রিস এটাও জানতে পেরেছিল 25 বছর আগে রাজুর বোন এখান থেকে চলে যাওয়ার পর থেকে ওই বোনের সাথে রাজুর কোনো যোগাযোগও নেই। আর ওই জিনিসটা কাজে লাগাতেই ক্রিস একদিন ছদ্মবেশে ভেনকিদের বাড়িতে গিয়ে ঘরে ঝুলিয়ে থাকা রাজুর বোনের একটি ফটো তুলে নিয়ে যায়। আর ওই ফটোটিকে তারা ফটোশপে এডিট করেছিল। এরপর পুরো প্ল্যান সাজিয়েই ক্রিস এই বাড়িতে প্রবেশ করে। আর ক্রিসকে যে ক্রিসের মা বারবার কল করত সেটা ক্রিসের বন্ধু বিজয়ী সফটওয়্যার ব্যবহার করে ভয়েস চেঞ্জ করে কথা বলতো। ক্রিস মূলত ভেনকিকে তার ট্র্যাপে ফেলার অপেক্ষা করছিল। অবশেষে সুযোগ বুঝে মন্দিরে সেদিন ক্রিস যখন ভেনকিকে সব কিছু বলেছিল, ক্রিসের ধারণা ছিল পরদিন ক্রিসের কারণেই ভেনকি ওই শাড়িটি পরেছিল। কিন্তু ক্রিস তো আর জানত না ভেনকি তার কোনো কথাই শুনতে পায়নি। এই জন্যই ক্রিস রাজুকে তাদের বিয়ের বিষয়টি বলেছিল, এমনকি বিয়ের একটা পরিকল্পনা করেছিল। তার একটা ব্যাকআপ প্ল্যান করেছিল, রাজু যদি তার বোনকে দেখতে চায় তাহলে ক্রিস বলবে ক্রিসের বাবার হার্ট অ্যাটাক হয়ে ক্রিসের বাবা মারা গেছে, আর ক্রিসের মাও একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে, যাতে আর তাদেরকে দেখাতে না হয়। এর মধ্যে ক্রিস 2 দিনের জন্য মুম্বাই যাওয়ার কথা বলেছিল। মূলত রাজুর কিছু ঋণ ছিল। ক্রিসও সেই ঋণের কথা জানতে পেরে ক্রিস ভাবছিল সে যদি রাজুর ওই ঋণটি পরিশোধ করে দেয় তাহলে রাজু পুরোপুরি তার ফেভারে থাকবে। এই জন্যই
টাকা নিতে কৃষ এসেছিল। তাদের সব প্ল্যান ঠিকমতো চলছিল। ঠিক তখনই তারা এমন কিছু দেখতে পায়, তাদের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। ভেনকি প্রভুর সাথে স্কুটার করে যাচ্ছে, আর এটা দেখার পর তারা স্পষ্টই বুঝতে পারে ভেনকি আর প্রভুর সাথে সম্পর্কটা এখনও রয়েছে। আর এরপর কৃষ এবং বিজয় দুটি হেলমেট পরে প্রভুদেরকে ফলো করে তাদের কথায় সব কিছু জানতে পেরেছিল, এমনকি তাদের আরিকু যাওয়ার প্ল্যানটাও জানতে পেরেছিল। আর এরপরই কৃষ প্রভুকে কল করে প্রভুর সাথে দেখা করে। প্রথমে কৃষ প্রভুকে বোঝানোর চেষ্টা করে যে তোমার সাথে যদি ওর বিয়ে হয় তাহলে তুমি কখনোই ওকে সুখে রাখতে পারবে না, আর আসল ভালোবাসার অর্থ তো স্যাক্রিফাইস। তুমি তোকে ভালো দেখতে চাও, ভালোবেসে কি ওকে কষ্ট দিবে? আমার সাথে বিয়ে হলে আমি ওকে অনেক ভালোভাবে রাখতে পারবো। ঠিক তখনই প্রভু বলে ওঠে, চাউমিন বিক্রি করে কয় টাকা পাও যে ওকে ভালো লাইফ দিতে চাচ্ছ? আর এতে করে কৃষও বুঝতে পারে প্রভু কৃষের সম্পর্কে সবই জেনে গেছে। আর এখানে আমরা এটাও দেখতে পাই প্রভু একদিন একটি রেস্টুরেন্টে কৃষকে মাঞ্চুরিয়ান বানাতে দেখেছিল। আর এরপর প্রভু যখন পাণ্ডুকে নিয়ে রাজুর সাথে ভেনকির ব্যাপারে কথা বলতে ভেনকিদের বাড়িতে গিয়েছিল, সেদিনই প্রভু ঘরের মধ্যে কৃষকে দেখেই চিনতে পেরেছিল। প্রভু বলে, এখন আমি ভেনকিদের বাড়িতে গিয়ে ভেনকির বাবাকে সব বলে দিব। তবে এরপরে কৃষের মাথায় একটি প্ল্যান আসে। কৃষ প্রভুকে বলে, তুমি এবং আমি দুজনই শর্টকাটে অনেক বড়লোক হতে চাই। তুমি তো রাজুকে আমার বিষয়ে সব কিছু বলতে চাচ্ছ, তাই তো? কিন্তু সে তোমার কথা বিশ্বাস করবে না। আর যদি বিশ্বাসও করে তাহলে কি হবে? আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। তুমি কি পাবে? তুমি কিছুই পাবে না। আর যদি তুমি ওকে নিয়ে পালিয়েও যাও তাও তুমি তার সম্পদে এক পয়সা পাবে না। কারণ এখানে একটা সমস্যা আছে, প্রভু আর ভেনকি দুজনই দু ধর্মের। 25 বছর আগে নিজের বোনের বিষয়টাই সে মাপ করেনি, এখন কিভাবে করবে? এই জন্য কৃষ বলে, চলো ভেনকিকে খুন করে ফেলি। বিনিময়ে তোমাকে আমি 50 লক্ষ টাকা দিব, যেটা তুমি সারা জীবনও ইনকাম করতে পারবে না। তুমি তো দুবাইতে যেতে চাও, এই টাকা দিয়ে তুমি সেখানে সেটেল হতে পারবে। আর রাজুরও কোনো ওয়ারিশ থাকবে না, তখন আমি তার ভাগ্নের পরিচয়ে এখানে সেটেল হয়ে যাব। আর 50 লক্ষ টাকার কথা শুনে প্রভু কৃষের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল। কৃষের প্ল্যান ছিল প্রভু ভেনকিকে আরিকোতে নিয়ে যাবে, আর সেখানে নিয়ে ভেনকির খুন করবে। আর এখানে আমরা এটাও দেখতে পাই, ভেনকি যখন প্রভুকে নিতে এসেছিল পাশেই প্রভুর বাবা থাকায় প্রভু ভেনকির সাথে না যাওয়ার নাটক করেছিল। তবে এরপরই প্রভু ভেনকিকে আরিকোতে নিয়ে গিয়েছিল এবং একটি রুমালের মধ্যে ক্লোরোফর্ম স্প্রে করে ভেনকিকে বেহুশ করে ফেলে। তার মানে হুডি পরিহিত লোকটি কৃষ না, প্রভু ছিল। আর কৃষ দূরে দাঁড়িয়ে সব কিছু নজর রাখছিল। কৃষের প্ল্যান মতো প্রভু ভেনকিকে বেহুশ করে ভেনকির ওই কারের মধ্যে রেখে কারটিকে ধাক্কা দিয়ে পাহাড়ের ঢালে ফেলে ভেনকির খুন করে। আর এদিকে কৃষ সব কিছু রেকর্ড করে রেখেছিল। তবে এই ব্যাপারে প্রভু কিছুই জানত না। কাজ হয়ে গেলে কৃষ প্রভুকে 50 লক্ষ টাকাও দেয়, সাথে তার এক বন্ধুর নম্বর দিয়ে বলে, আমার এই বন্ধু মুম্বাইতে আছে, তুমি তার সাথে কি যোগাযোগ করো, তোমাকে দুবাইতে সেটেল হওয়ার সব ব্যবস্থা করে দিবে। এই জন্য প্রভুও টাকা নিয়ে চলে যায়। তবে এরপরে আমরা জানতে পারি কৃষের প্ল্যান, তার ওই বন্ধুর কাছে গেলে সে প্রভুকে খুন করে সে টাকাটা তাকে দিয়ে দিবে। তার মানে কৃষের টাকা কৃষের কাছে চলে আসবে, আর এদিকে রাজুর সব সম্পত্তিও সেই পাবে। আর কৃষ ভেনকির ফোনটি তার বন্ধু বিজয়কে দিয়ে বলে দেয় এটা কোনোভাবে কোনো ট্যুরিস্টের দ্বারা থানায় পৌঁছাতে হবে। পুলিশ যখন ভিডিওতে প্রভুকে দেখবে তখন নিশ্চয়ই প্রভুকে খুঁজতে বের হবে, ততক্ষণে মুম্বাইতে প্রভুকে মেরে ফেলবে, আর ওকে খুঁজে না পেয়ে কেসটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু বিজয়ের কথা, ভেনকে মারা যাওয়ার পর রাজু যা সব সম্পত্তি তোকেই দিবে তার গ্যারান্টি কি? তবে এর জন্য কৃষ এটি ব্যাকআপ প্ল্যান করে রেখেছে, কারণ কৃষ জানত রাজু কিছু টাকা ঋণ আছে। এই জন্য রাজু সেই ঋণ পরিশোধ করতে কৃষ রাজুকে সেই টাকাগুলো দিয়েছিল। আর এর মধ্যে দিয়ে কৃষ রাজুর বিশ্বাস অর্জন করে নিয়েছে। এরপর প্ল্যান মতো সবকিছু প্রভুর দিকে ডাইভার্ট করেছে। তবে প্রভু মুম্বাই না যাওয়ায় আর পুলিশের হাতে ধরা পড়ায় বিজয় যখন প্রভুকে দেখে ফেলে, বিজয় কৃষকে ফোন করে জানিয়ে দেয় যে প্রভু তো এখানে, মুম্বাইতে যায়নি। আর প্রভু যদি পুলিশকে সব বলে দেয় তাহলে তো কৃষটা ধরা পড়ে যাবে। এই জন্যই মূলত কৃষ তার বাবার হার্ট অ্যাটাকের নাটক সাজিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। আনফর্চুনেটলি পুলিশের হাতে ধরা পড়ে যায়, আর সেখানে গিয়ে কোনোভাবে অজয়কে কনভিন্স করার চেষ্টা করছিল। আর ওই সময় বিজয় তার ভয়েসটি ক্লোন করে কৃষকে কল করে তার বাবার আইসিইউর বিষয়টি বলেছিল। এইভাবে কৃষ পুলিশের হাত থেকে বেঁচে গিয়েছে। কিন্তু একদিকে এতদিন যে মেয়েদেরকে ধোকা দিয়ে তারা 50 লক্ষ টাকা কামিয়েছিল, সেই 50 লক্ষ টাকাও প্রভু নিয়ে গেল। আবার যে ভিডিও তারা এভিডেন্স হিসেবে তৈরি করেছিল, সেই ভিডিওতেই বা প্রভুর জায়গায় কৃষের চেহারা কোত্থেকে এলো। আর এখানে আমরা জানতে পারি প্রভুকে ফাঁসানোর জন্য বিজয় একদিন এক কনস্টেবলের কাছে ওই ফোনটি দিয়ে এসেছিল। কিন্তু ওই কনস্টেবল প্রভুকে অনেক ভালো করে জানত, তাই কনস্টেবল অজয়কে দেখানোর আগে প্রভুকে দেখিয়েছিল। প্রভুও তখন বলছিল, আপনি তো আমাকে ছোট থেকে জানেন, আমি কখনো এটা করতে পারি না, আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে।
প্রভু তখন কনস্টেবল থেকে একদিনের সময় নেয় আর ওই ফোনটি নিয়ে তার এক বন্ধুর সাথে দেখা করে। আর সেই বন্ধুর দ্বারা ডিপফেক ইউজ করে নিজের জায়গায় ক্রিসের চেহারা বসিয়ে দিয়েছিল। আর ওই দিন প্রভু থানার বাইরে ওই ভিডিওটার অপেক্ষায় বসেছিল। প্রভুর বন্ধু যখন ওই ভিডিওটি পাঠিয়েছিল, প্রভুর সাথে সাথে কনস্টেবলকে দিয়ে অজয়ের কাছে পৌঁছে দিয়েছিল। তবে এখন প্রশ্ন আসছে, 50 লক্ষ টাকার লোভে প্রভু তার ভালোবাসা ভেঙ্কিকে খুন করল। এখানে আসে আসল টুইস্ট। প্রভু ভেঙ্কিকে খুন করার প্ল্যান করেইনি। প্রভু মূলত ক্রিসের থেকে 50 লক্ষ টাকার প্ল্যান বানিয়েছিল। এই জন্যই প্রভু আগে থেকেই পাণ্ডুকে দিয়ে ভেঙ্কিদের কারের মতো একই রকম আরেকটি কার অ্যারেঞ্জ করে রেখেছিল। আর ওই কারটি একটি বাড়ির সামনে পার্ক করে রেখেছিল। তবে ক্রিস বাড়ির পিছনে দাঁড়িয়ে থাকার কারণে ক্রিস ওই কারটি আর দেখতে পায়নি। এদিকে ক্রিসের প্ল্যান মতো প্রভু ভেঙ্কিকে বেহুশ করে ওই কারের মধ্যে রেখে যখনই এই বাড়ির সামনে চলে আসে, ঠিক তখনই পাণ্ডু এই কারটিকে থামিয়ে পাণ্ডুর কাছে যে খালি কারটি ছিল ধাক্কা দিয়ে সেই কারটি পাহাড় থেকে ফেলে দেয়। আর বাড়ির কারণে ওই ভিউটি ব্লক হয়ে যাওয়ায় ক্রিস ভেবে নিয়েছিল ওই কারের মধ্যে ভেঙ্কি ছিল। আর এরপরে আমরা দেখতে পাই প্রভু আর পাণ্ডু ভেঙ্কিকে এখানে এনে রেখেছে। মূলত ভেঙ্কি প্রভুর কাছে বলেছিল সে 3 দিনের জন্য সবার থেকে দূরে প্রকৃতির টাচে থাকতে চায়। আর এই 3 দিন ভেঙ্কি এখানেই ছিল। তবে 3 দিন হয়ে গেছে, এর জন্য তারা ফিরে যাচ্ছে। তবে যাওয়ার সময় 3 জনই পরিকল্পনা করছে 3 জনের স্টোরি যেন একই রকম হয়। এরপর প্রভুরা ভেঙ্কিকে বাড়িতে নিয়ে আসে। রাজু তখন সবাইকে জানিয়ে দেয় ভাগ্যক্রমে ওই দিন ভেঙ্কি কার থেকে জাম করে বেঁচে গিয়েছে। আর 3 দিন ভেঙ্কি কোমাতে ছিল। আমার থিয়েটারে কাজ করা কিছু লোক রাত দিন তন্ন তন্ন করে ওকে খুঁজে বাড়িতে নিয়ে এসেছে। তবে অজয় বুঝতে পারছে না ভেঙ্কি সুস্থভাবে বাড়িতে ফিরল। তাহলে এই ভিডিওটি কার? অজয়কে তো ভিডিওতে দেখা যাচ্ছে। তখনই কনস্টেবল জানায়, স্যার এটা তো ফেক ভিডিও, নিজে তো ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। আর এই বিষয়টা যদি এখন প্রকাশ হয়ে যায় তাহলে তাদেরই চাকরি যাবে। এই জন্য তারা এই কেসটি এই পর্যন্ত বন্ধ করে দেয়। অন্যদিকে ভেঙ্কি তার বাবাকে সব সত্যিটা বলে দেয়, কারণ ভেঙ্কি তার বাবার থেকে কিছু লুকাতে চাচ্ছে না। সব শোনার পর রাজুও বলে, আমাকে বলেছ আর কখনো এই বিষয়ে আলোচনা করতে হবে না। তুমি ফিরে এসেছো, এতে আমি খুশি। আর এখানে আসে আরেকটা টুইস্ট। প্রভুর কথা আমরা জানতে পারি রাজু তার দলে ছিল, মানে সব কিছু রাজু জানত। কারণ ক্রিস যেদিন প্রভুর সাথে চুক্তি করেছিল সেদিন প্রভু রাজুর সাথে দেখা করে সব কিছু খুলে বলে দিয়েছিল এবং দুজন মিলে প্ল্যান করেছিল তারা ক্রিসকে এর উত্তম শাস্তি দিবে। তাই জামাই শ্বশুর দুজন প্ল্যান করেই ক্রিসের থেকে ক্রিসের সব টাকা হাতিয়ে নিয়েছে। যে ক্রিস এসেছিল তাদের থেকে সম্পদ লুট করতে, সে নিজে এখানে লুট হয়ে গেছে। এরপর রাজু প্রভু আর ভেঙ্কির বিয়ে দেয়। সাথে ভেঙ্কির ছোটবেলার স্বপ্ন, মানে থিয়েটারের মালিক হওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যায়। অন্যদিকে ক্রিসকে দেখা যায় হাইওয়ের পাশে দাঁড়িয়ে মাঞ্চুরিয়ান বানাচ্ছে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, আমও গেল ছালাও গেল। তো জামাই শ্বশুরের এই মাস্টার প্ল্যান আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।